দর্শক কেউ কথা বলেন মাইক্রোফোনের আড়ালে, আর কেউ ক্যামেরার সামনে। একজন গল্প শোনান আর একজন খবর, কিন্তু দুজনের কাজ একই, মানুষের কাছে পৌঁছানো। একজন রেডিও জকি, যার কথা শুনে অচেনা মানুষও হয়তো রাত জাগে, আর একজন নিউজ প্রেজেন্টার, যার কণ্ঠে খবরটাকে মানুষ বিশ্বাস করেন। আজ কথা বলবো এমন দুজনের সাথে যাদের এই ঈদেও আসলে ছুটির ঘন্টা বাজে না। আপনারা দেখছেন ছুটির ঘন্টা বাজে না, এবং আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব, এবং আমাদের সাথে আছেন দুজন কণ্ঠবিশারদ বলবো, একজন রহমান রাশেদ, নিউজ প্রেজেন্টার, এবং আরেকজন আছেন অহনা তাসনিম খান, রেডিও জকি। আচ্ছা, দুজনকে ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকে। আচ্ছা, এই যে ছুটির ঘন্টা আসলে যখন কর্মঘণ্টায় আসলে রূপ নেয়, মানে তখন আসলে ঈদটা কেমন হয়? যথার্থই বলেছেন। প্রথমত ধন্যবাদ স্টার নিউজকে আমাদেরকে এই স্ক্রিনে আমন্ত্রণ জানানোর জন্য। ছুটির ঘন্টা বাজে না, একেবারেই একমত। তবে এটাকে কর্মঘণ্টা না বলে আমরা আসলে ঈদের আনন্দ ভাগ করে নেই, সেটা আসলে কখনো ঘন্টা দিয়ে মাপি না। সারা বছর তো যাই, আপনি নিজেও জানেন, আপনি সঞ্চালক, আপনিও একজন আমাদের সাথে সহকর্মী হিসেবেই আছেন। তো ঘন্টা দিয়ে আর মাপিই না আসলে, সত্যি কথা। আনন্দ চলছে, এখনো চলছে। মানে ঘন্টা একটাই, সেটা হচ্ছে আনন্দের ঘন্টা। নিশ্চয়ই, কোনো কর্মঘণ্টা না, কোনো ছুটির ঘন্টা। আসলেই তাই। অহনা তাসনিম খান, আপনার কাছে আমি একটু প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে আপনি তো রেডিওতেও আরজি হিসেবে কাজ করছেন, আবার টিভিতেও আসলে প্রোগ্রাম প্রেজেন্টার হিসেবেও কাজ করছেন। রেডিওতে মানুষ আপনাকে শোনে আর টিভিতে আপনাকে দেখে। কণ্ঠ আর উপস্থিতির পার্থক্যটা আসলে কোথায়? বেশ একটা বড় পার্থক্য। তবে আমার টেলিভিশন আর্টিস্ট হওয়ার পেছনে এটার একটা যোগসূত্র আছে। সেটা হলো যে রেডিওতে একটা সময় আমরা শুধু ইথারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছতাম, তো সেটার একটা কমফর্ট জোন ছিল। আমি যখন চোখ বন্ধ করে মাইক্রোফোন সামনে নিয়ে যা কিছু বলছি, হারিয়ে যাওয়াটা এবং মানুষের কাছে পৌঁছানোটা আমার কাছে খুব সহজ মনে হতো। এবং তখন আমি টেলিভিশনে আসতে চাইনি এই কারণেই, কারণ আমাকে কেউ দেখছে না। কিন্তু একটা সময় রেডিও, কিন্তু এখন আমরাও জানি, আপনি জানেন যে এখন আমরা স্ক্রিনে আসি, রেডিও এখন লাইভ শোজ করে। তো ঠিক ওই সময়ই আমার মনে হলো রেডিওতেও তো মানুষের সামনে আসতেই হচ্ছে, ওয়াই নট টেলিভিশন টু। তো যখন আমি রেডিওতে দেখলাম যে এখন আর অত কানেক্টিভিটিটা আমি আগের মতো ফিল করতে পারছি না, কারণ সব সময় মাথায় আছে একটা স্ক্রিন সামনে আছে, একটা ক্যামেরা সামনে আছে সব সময়। এটা আমাকে একটু টেনশনেও ফেলে, কিন্তু এখন আবার অভ্যস্ততা এসে গেছে। তবে রেডিওতে মনে হয় একটু বেশি সোলফুল ফিল করা যায়, এটা আমার কাছে এখনও সত্য। আচ্ছা, রহমান রাশেদ, আপনার কাছে একটু জানতে চাইবো যে মাইক্রোফোন বা ক্যামেরা অফ হওয়ার পর, মানে মাইক্রোফোন এবং ক্যামেরার সামনে কিন্তু আপনারা দুইজনেই আসলে একরকম মানুষ, কিন্তু এটা যখন অফ হয়ে যাচ্ছে তখন আপনারা ভিন্ন রকম মানুষ। তো আমরা জানতে চাচ্ছি যে আসলে এই যে ক্যামেরার সামনে আপনারা যেরকম, ক্যামেরার বাইরে আসলে আপনি কেমন? ক্যামেরার বাইরে আমার কাছে মনে হয় যে ক্যামেরায় খুব স্বাভাবিকভাবে, যেহেতু আমরা সংবাদের মানুষ এবং আমাদের তথ্য নিয়ে কাজ করতে হয়, অনেক সময় ক্যামেরায় আমরা সবসময় উচ্ছলতা দেখাতে পারি না। আপনারা জানেন যে খুব স্বাভাবিকভাবে ঈদের সময় আমরা আজকে এখানে কথা বলছি, আমরা একসাথে হয়েছি। সবসময় যে দর্শকদেরকে খুব ভালো কিছু তুলে এনে দিতে পারছি বা ভালো তথ্য দিতে পারছি তা না। যে কারণে অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের চরিত্রের বাইরে যেতে হয়, মনে আনন্দ, কিন্তু হয়তো চেহারায় উদ্বেগ, হয়তো আমাদের ওই কথা বলতে গেলে সেই দুঃখ ভারাক্রান্ত মনে কিছু খারাপ সংবাদও দিতে হয়। আর যদি ক্যামেরার বাইরে বলেন, সেটাও আমাদেরকে কাজের জন্য মাঝে মাঝে আমাদেরকে প্রভাবিত করে। কিন্তু আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ যারা ক্যামেরার সামনে হাস্যোজ্জ্বল, তাদেরও দুঃখ আছে, তাদেরও আনন্দ আছে। সব কিছু মিলিয়ে আমরা মনে করি যে ক্যামেরার যে একটা ব্যক্তিত্ব, সেটা আমাদের না ক্যামেরার বাইরেও কিন্তু বয়ে নিতে হয়। কেননা দর্শক যেহেতু আমাদেরকে দেখেন এবং আমাদের প্রতিটা শব্দকে তারা বিশ্বাস করেন, যেহেতু একটা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অনেক কথা আমরা তুলে আনি তাদের কাছে, তো সেই জায়গাটা না একটা চাপ থেকেই যায়। চাপটা বলবো না, বলবো যে ওই ব্যক্তিত্বটা আমাদেরকে তুলে আনতে হয়, সেটা ক্যামেরার বাইরেও। কিন্তু সব কিছু মিলিয়ে রক্তমাংসের মানুষ যেহেতু, আমরাও হাসি, আমরাও অনেক আনন্দ করি, এবং ক্যামেরার বাইরে কোথায় না। একই প্রশ্ন আপনার কাছে করতে চাই। সেটা হচ্ছে যে যখন আমি মাইক্রোফোনে রেডিও জকি হিসাবে কাজ করছি, ঠিক তখন কিন্তু মানুষকে দেখা যায় না। কিন্তু আমরা যেহেতু রক্তমাংসের মানুষ, রহমান রাশেদ বলল, সেহেতু আমাদেরও দুঃখ থাকে, আমাদেরও আক্ষেপ থাকে, আমাদেরও একাকিত্ব থাকে। কিন্তু যখন মাইক্রোফোনে আপনি কথা বলছেন, এই যে হয়তো দেখা গেল যে কোনো একদিন ভীষণ রকম মন খারাপ, কিন্তু তখন আমাকে হেসে হেসে কথা বলতে হচ্ছে, কিংবা হেসে হেসে খবর পড়তে হচ্ছে। তো এই যে একটা চাপ, এই যে নিজের দুটো সত্তা, এই দুটো সত্তাকে আসলে ব্লেন্ড করা কতটা টাফ?
এটা একেবারে টাফ না, কিংবা আমরা খুব প্রফেশনাল হয়ে গেছে এখনো যেটা হয় না তা না আসলে, বরঞ্চ এটা অনেক বেশি বার হয়েছে যে ভীষণ রকম মন খারাপ। তবে রেডিওর একেবারে আমি বলতে কোনো অসুবিধা নেই, আমি এক যুগের সময় ধরে, মানে আমি আই ওয়াজ এ স্কুল স্টুডেন্ট যখন আমি রেডিওতে জয়েন করেছি, তো ঠিক আমার এক যুগের মতো সময় হয়েছে এবং অসংখ্যবার হয়েছে যে মনটা ভীষণ খারাপ, কিন্তু রেডিওতে একটা সিস্টেম ছিল যে আমাদেরকে খুব উচ্ছলভাবে মানুষকে কানেক্ট করতে হবে, সকালের শো মানে একদম মানুষকে জাগিয়ে তুলতে হবে, তো ঠিক সেই এনার্জিটা আসছে না, মনটা এত খারাপ যে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু হ্যাঁ সেই ব্যালেন্সটা খুঁজে নেওয়াটা অনেক কঠিন। প্লাস আমি মাঝে মাঝে একটু মি টাইম কাটাতে পছন্দ করি, আমার একটু ইন্ট্রোভার্ট হওয়ার স্বভাব আছে, তো ইদানিং আবার রেডিওতে টেলিভিশনের কারণে একটু অ্যাম্বিভার্ট হতে হচ্ছে, মানে দুটোর মাঝামাঝি একটা মিক্সচারে আসতে হচ্ছে, মানে দ্বৈত সত্তার মানুষ হিসেবে আসলে একদম, বেঁচে মানে রেডিওর মানুষ বোধহয় চোখের পানি আগে ফেলতে পারতো, এখন যাই না, এখন তো মনে হয় ভিজুয়ালি চলে আসছে। ফেলা যায় না, কারণ চোখের পানি পড়ছে কিন্তু হেসে হেসে কথা বলছি, কেউ বুঝতে পারছে না, সেই সুযোগটা ছিল, এখন জীবন থেকে সেই সুযোগটা হারিয়ে গেছে। ক্যামেরা চলে আসছে, আবেগ লুকানোর অভিনব সব পদ্ধতি আমাদেরকে শিখতে হচ্ছে, এটাও সত্য, এটা বাস্তব। এবং আরেকটা জিনিস আছে, সেটাও একটু বলি, ইদানিং আবার দেখা যায় যে আবেগ এই জিনিসটাকে আবার ইদানিং ভিডিও ফর্মে সেল করাটা একটা ট্রেন্ড হয়েছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশ থেকে আসলে আবেগ, এই যে মানুষের যে সম্পর্ক, এই যে হানাহানি রক্তারক্তি যে গল্পগুলো দেখি, মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে আসলে আবেগ হারিয়ে যাচ্ছে। তো আবেগ নিয়ে একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটা হচ্ছে যে আপনি যখন ঈদের দিন খবর পড়ছেন এবং ঈদ মোবারক জানাচ্ছেন এবং ঈদের যে আনন্দের যে প্যাকেজগুলো হয়, স্টোরিগুলো হয়, সেইগুলোর লিঙ্ক যখন পড়ছেন, ঠিক সেই সময় আপনার আনন্দটা আসলে কোথায় থাকে? এটা একটা মজার প্রশ্ন। টেলিভিশনে যখন কাজ শুরু করলাম, নিউজ রুম তো হচ্ছে একটা প্রাণকেন্দ্র, এখানে যারা সাংবাদিকতা সরাসরি করেন, বিশেষ করে মাঠে ময়দানে যারা আমাদের রিপোর্টাররা আছেন, আমাদের এডিটাররা আছেন, আমাদের মাথার উপরে আরও যারা বস কাজ করেন, তারাও চলে আসেন নিউজ রুমে। তাদেরকে দেখতাম যে অনেকে যারা অন ডিউটি এবং অফ ডিউটি, সবাইকে দেখতাম যে ঈদে এসে নিউজ রুমে ভিড় করছে। তো আমি চিন্তা করতাম যে এতটা লাইফলেস মানুষ কিভাবে হয় যে ঈদের দিন মানুষ অফিসে কিভাবে ঈদ কাটায়। হ্যাঁ, এটা আমার মনে অনেক প্রশ্ন ছিল, অনেকবার ছিল। মজার কথা হচ্ছে ঠিক প্রথম বছর গেল, দ্বিতীয় বছর থেকে আমার কাছে মনে হলো যে একটা তাড়না অনুভব করলাম, যে নিউজ রুমে যাই, গিয়ে একটু শুভেচ্ছা বিনিময় করে আসি। সেই থেকে শুরু, এতগুলো বছর পার করে ফেলেছি। সেই সংবাদ মাধ্যমে 2008-এ কাজ শুরু করেছি, টেলিভিশন 2012 শুরু থেকে। তো এখন মনে হয় যে নিউজ রুমে না আসলে যেন নিউজটা, কি বলে, ঈদটা হয় না। আসলে একদম সত্যি কথা। এবং ঈদের যে কন্টেন্ট, সেটাই আমার মনে হয় যে আরে এইটাই আমার ঘর, এখানেই তো ছিলাম। এবং এদের চেহারা না দেখলে না মনে হয় যে ঈদটা মনে হয় আর পার হচ্ছে না, দিনটা মনে হয় খুব কষ্টে কোনোভাবে পার করছি। মানে সেই ক্ষেত্রে আসলে কন্টেন্ট আসলে এখানে ছোট্ট একটা মাধ্যম, একটা ভেলা। এখানে আমরা ভাসছি আনন্দের সাগরে, এই আনন্দের সাগরে ভাসতে ভাসতেই আমরা জীবন পার করে দিচ্ছি। আসলে আমার কাছে কি মনে হয় যে পেশার প্রতি আসলে একটা ভালোবাসা যখন আসলে তৈরি হয়ে যায়, তখন কিন্তু সেটাকে উপেক্ষা করা যায় না। যেমন যেদিন আমার অফ ডে থাকে, সেই দিনও কিন্তু মানে 1 ঘন্টার জন্য হলেও আমি আসলে অফিসে আসি, কারণ আমার কাছে মনে হয় যে কি যেন মিস হয়ে গেল। আচ্ছা, এবার একটু র্যাপিড ফায়ারে যেতে চাই আমরা। মানে আমি প্রশ্ন করব এবং দ্রুত। শুনলেই ভয় লাগে কেন জানো? না, তবে ভয়ের কিছু নেই। গিফট আছে কিনা সেটা বলে না। হ্যাঁ, তাহলে একটা হাড্ডাহাড্ডি মানে লড়াই হবে। অন এয়ারে র্যাপিড ফায়ার, অফ এয়ারে গিফট। অহনাকে ছাড়বো না, তাহলে কোনো ছাড় নাই, জিততে হবে। আমি কম্পিটিটিভ হয়ে যাব। গিফট পাবেন তবে অফ এয়ারে। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, ঈদের দিন অফিস করা এটা কি কাজের প্রতি ভালোবাসা না বসের প্রতি নীরব অভিশাপ? না, দ্বিতীয়টা একেবারে না, একদম চোখ বন্ধ করে বলে দিতে পারি। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, ছুটি না পেয়েও যারা ফেসবুকে ঈদ মোবারক লিখে হাসি মুখে ছবি দেয়, তাদের কি সেরা অভিনেতার অস্কার দেওয়া উচিত? হ্যাঁ, দেয়া যায়, দিতেই পারেন। হ্যাঁ, আপনি কি দিতে চান? কি যেন ছিল প্রশ্নটা? আমি বললাম যে ছুটি না পেয়েও যারা হাসি মুখে ফেসবুকে ঈদ মোবারক লিখে ছবি দেয়। না, ঠিক আছে, মাঝামাঝি এই জায়গায় আমি মানে দেয়া যায়, কিন্তু আমার মনে হয় যে অনেকে আবার এনজয় করেন। ঈদ আসলে ঈদই, তাই না? ঈদের দিন মনে কোথা থেকে যেন একটা খুশি চলে আসে। বরঞ্চ আমি একটা জিনিস পছন্দ করি না, সেটা হলো ঈদের দিন ঈদের এই মন মানসিকতা থেকে বেরিয়ে যারা বলে যে আমি সারাদিন ঘুমিয়ে থাকি, আমার ভালো লাগে না, ঘর থেকে বেরোই না, ঈদ মানে একদম সারাদিন বোর্ড লাগে, এটা আমার ভালো লাগে না। আচ্ছা, এবার আপনার কাছে, বাসার বিরিয়ানির ঘ্রাণ না অফিসের এসির বাতাস, কোনটা বেশি রোমান্টিক কিংবা বেদনাদায়ক? এটা যেখানে মন পড়ে আছে ওখানে না খেতে না দিলেও আনন্দ। আচ্ছা। ওখানে গরম হলেও চলবে, ওখানে দরদর করে ঘাম পড়ছে, কিন্তু আপনি আপনার সঙ্গ যদি উপভোগ করেন,
যে মানুষগুলোর সাথে আপনার আত্মার সম্পর্ক, যে মানুষগুলোর সাথে আপনার দিনরাত ভাগ হয়, সেখানে আসলে গরমও কোনো ব্যাপার না। আবার বিরিয়ানি খেতে পারলেন নাকি সেদিন সাদা ভাত জুটলো ডাল দিয়ে খেলেন, মানে ওই যে ভালোবাসার মানুষ বা কিন্তু ভালো আমি লাগার আপনাকে মানুষ। আবার একটু ঘরোয়া মনে করি, আমি ভাবলাম বাসার বিরিয়ানির ঘ্রাণটা আপনি বেশি। না আমি যে আবার খুব বিরিয়ানি লাভার তাও না, আমি খুব আচ্ছা। খুব সরল সিধা তাহলে খাবার সেগুলো পছন্দ ওই যে করি। বাসার ডাল ভাতের গন্ধ হলে মনে হয় বাসায় থাকবে। হ্যাঁ, আমি তো এসির বাতাস দিয়েছিলাম, সেটা না নিয়ে সে দরদর করে ঘামতে শুরু করলো। তার মানে আমাদের সে- মাঝে মাঝে অফিসে এসি বন্ধ হয়ে যায়, আমরা থাকি কিন্তু তাও। এটা আমাদেরও হয়। আচ্ছা, বসের ফোন কল ঈদের সকালে, এটা কি শুভেচ্ছা বিনিময় নাকি নতুন কোনো কাজের আলটিমেটাম? একদম কাজ, একদম কাজ। কাজ মানে কাজ। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, যে সহকর্মী কাজ আপনার উপর চাপিয়ে নিজে বাড়ি চলে গেছে, তার জন্য এক শব্দে কি দোয়া করবেন? ফিরে আসেন, বাকিটা দেখি। আচ্ছা, ঈদের সেমাই নাকি ওভারটাইম অ্যালাউন্স, কোনটা আপনার কাছে বেশি মিষ্টি? ওভার টাইম অ্যালাউন্স। সেমাইটা আমি পরে খেয়ে নিচ্ছি। মানে ওই যে একটা ঠিক, গান আমার allowance মনে পড়লো, যে important. টাকা ও টাকা, একটা গান বের হয়েছিল বোধহয়। মানে অ্যালাউন্স ইম্পর্টেন্ট, ফাইন্যান্সিয়াল ব্যাপারটা আমার মনে হয় গণমাধ্যম কর্মীরা ভালোবাসা দিয়ে কাজ করেন, যেটা আমরা শুরু থেকে এতবার বলছি। যত কিন্তু এটা- এক্সট্রা কাজ আছে, যত এক্সট্রা শো আছে সব দিয়ে দাও, না সব হ্যাঁ, করে দাও। কিন্তু শখও পূরণ করতে হয়, কাগজের টাকাটাও আসলে দরকার পড়ে, এটা আসলে কোনোভাবে এড়িয়ে যাওয়া যায় না। একদম। ছুটি না পাওয়ার পর বসের দেওয়া থ্যাংক ইউ নোট, এটা দিয়ে কি চোখের জল মোছা যায়? না যায় না। একেবারেই যায় না, এবং বসের জানা উচিত যে যায় না। অ্যান্ড প্লিজ যাতে ওই ওই চিঠিটার বদলে ওই যে সুন্দর নতুন যে ছাপা হয়েছে ওগুলো যাতে আসে, এবং খামে ভরে যাতে মোটা মোটা বান্ডেলস আসে, এটা ওটা কিন্তু দিয়ে ওটা দিয়ে আমরা চোখ মোছার চেষ্টা এটা কিন্তু করব। আমাদের দর্শকরা নিশ্চয়ই জানেন কিনা, নীল ভাই জানবেন, আমাদের সঞ্চালক উনিও জানবেন খুব স্বাভাবিকভাবে, যে বসদের রুমে এত বড় লাইন পড়ে যায় ঈদের সময়। হ্যাঁ, ওনাদের কিন্তু মাফ নাই। এবং চকচকে না নোট। একদম ওই একদম। নোট একটা একটা চকচকে করে ছাড়া দিতে হবে দিতে না। দিতে দিতে দেখা যায় যে কত টাকা নিয়ে বাড়ি ফিরতে পারেন। আচ্ছা, সেটাও একটা কথা। শেষ র্যাপিড ফায়ারের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে পরের ঈদেও যদি ছুটি না মেলে, তবে চাকরি ছাড়বেন নাকি বসকে ছুটিতে পাঠিয়ে দেবেন? খুশি মনে অফিস করব। একেবারেই চাকরি ছাড়বো না, কারণ ওই যে ঈদের সময় শো না থাকলেও মনে হয় যে আজকে কি যেন একটা নাই, সো আমাদেরকে না ডাকলেও চলে যাবো ঈদের দিন অফিসে। আমি একটা লাইন দিব, যেহেতু দুজনের আসলে কণ্ঠের সাথে কাজ, এবং এই যে লাইনটা দেব সেই লাইনটা একবার রাগ দেখিয়ে বলতে হবে, একবার আনন্দের সাথে বলতে হবে, আর একবার খুব দুঃখের সাথে বলতে হবে। কণ্ঠের সাথে কাজ তো ঠিক আছে, অভিনয়ের সাথে কাজ এরকম তো জানতাম। কণ্ঠের অভিনয়, মুখের এক্সপ্রেশন আমি চাই না। অভিনয় খুবই কঠিন। আচ্ছা, আমি একটা দিই, ঠিক আছে। আজও ছুটির ঘন্টা বাজে না, এটা রাগ দেখিয়ে বলতে হবে, আনন্দ দেখিয়ে বলতে হবে, এবং দুঃখে। আজও ছুটির ঘন্টা বাজে না, রাগ দেখিয়ে বললে ধ্যাত আজকেও ছুটির ঘন্টা বাজতেছে না, এটা হতে পারে। আর যদি আনন্দ দেখিয়ে বলি আজও ছুটির ঘন্টা বাজে না, আর আরেকটা কি? দুঃখে। দুঃখ। আচ্ছা, সবার ছুটি হয়, আমার আজও ছুটির ঘন্টা বাজে না। বাহ, দারুণ। এবার আপনার কাছে, ঈদ আসলেই মানুষ সালামি চায়, এটা আপনি একটু রাগে বলেন, একটু রেগে বলেন, ঈদ আসলে মানুষ সালামি চায়। সালামি দিতে তো তার রাগ হওয়ার কথা কিন্তু না। আমি আমি ঠিক বুঝি না আসলে মানুষ কেন এই কাজটা করে, এটা কি অত্যাচারের পর্যায়ে পড়ে কিনা? ঠিক আছে আনন্দ করেন, তার মানে এই না যে আপনি সালামি চাইবেন, মানে এটা হয় বলেন? দারুণ। এবার আনন্দে বলেন। সালামি ছাড়া সম্ভব বলেন? সালামি তো মানে এটা একটা ঐতিহ্য বলেন, যাই বলেন, এটা মজার ব্যাপার, তো সালামি চাইতেই পারে। এবার দুঃখ নিয়ে। সালামি তো চায়, কিন্তু পকেটে কত টাকা সেটা তো ওরা জানতে চায় না। দারুণ। এবার যেহেতু আপনি রেডিও জোকি হিসেবে কাজ করেন, জি, জি। মাইক্রোফোনের আড়ালে আমরা কণ্ঠ শুনি, কিন্তু আমরা ঠিক এবার ক্যামেরার সামনে ঠিক মাইক্রোফোনের ওই কণ্ঠটাই শুনতে চাই। আপনার জন্য ছোট্ট একটি স্ক্রিপ্ট আছে আমাদের কাছে, যদি আচ্ছা। আপনি আমাদেরকে শোনান। এবং আপনার মাধ্যমে আরেকটা দিতে চাই আমি রহমান রাশেদ ভাইকে, এটা খবরের মতো করে পড়তে হবে, আফটার তাসনিম, অহনা তাসনিম খান। আচ্ছা, এটা বেশ চমৎকার, ক্যামেরাটা বন্ধ করে দেওয়া যায় না? হ্যালো ঢাকা, আর হ্যালো আমার মতো সেই সব অফিস বন্দি কলিজার টুকরা ভাই বোনেরা, আমি আপনাদের সাথে আছি আরজে অহনা, এবং আজকের শোয়ের নাম ছুটির ঘন্টা বিড়ম্বনা। উফ, নামটা নিতেই বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। বাইরে যখন সবাই নতুন পাঞ্জাবি আর ঝলমলে শাড়ি পরে আতর আর পারফিউমের ঘ্রাণ ছড়াচ্ছে, তখন স্টুডিওর নিচে বসে বসের দেয়া ডেডলাইনের ঘ্রাণ নিচ্ছি। আচ্ছা ভাই, আপনাদের অফিসেও কি এমন একজন বস আছে যিনি ঈদের চাঁদ দেখার পর মেসেজ দেন, কি রে কালকের কাজটা একটু দেখে রাখিস তো? মানে উনার কাছে ঈদের চাঁদ মানে যেন ওভারটাইমের নতুন সিগন্যাল।
আর ওই সহকর্মীগুলোর কথা কি বলবো, যারা 1 মাস আগে থেকেই ইমোশনাল ব্ল্যাকমেল করে ছুটি ম্যানেজ করে এখন বাড়িতে বসে ফেসবুকে সীমায়ের ছবি দিচ্ছে। তাদের ওই ঈদ মোবারক লেখা হাসি মুখের ছবি দেখলে মনে হয় ল্যাপটপটা ছুঁড়ে মারি, তাই না? আজকের শোতে আক্ষেপ আছে, আফসোস আছে, আর আছে সেই সব না বলা ভালোবাসা যা আমরা পরিবারের জন্য বিসর্জন দিয়ে আজ এখানে বসে আছি। কল করুন, বসের নামে একটু ঝাল ঝাড়ুন, আর শোনান আপনার ছুটির ঘন্টার সেই করুণ বিড়ম্বনার গল্প। আমাদের সাথেই থাকুন। দারুণ দারুণ। ভালো হয়েছে খুব। এবার আপনাকে একদম খবরের মতো করে পড়তে হবে। না, আপনার- আচ্ছা, আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা মানে স্ক্রিপ্ট দিয়েছেন আপনি। তা আমার কাছে মনে হয় যে একেবারে স্টুডিওতে বসে সংবাদ উপস্থাপক যেভাবে পড়েন সেটা পড়াটা একটু মুশকিল হবে। রাদার ওই যে আমরা যে কানেক্ট করি, আমাদের যারা রিপোর্টার যারা আছেন তারাও অনেক সময় লাইভে কানেক্টেড হন, তারাও অবশ্যই। বলেন। তো চেষ্টা করি ওরকম কিছু একটা। শুভ অপরাহ্ন, সংবাদে আপনাদের সাথে রয়েছি আমি রহমান রাশেদ। এবারে বিশেষ প্রতিবেদন থাকছে ঈদের ছুটির ঘন্টা বিড়ম্বনা। স্টুডিওতে আমি ধরে নিচ্ছি নীল মাহবুব রয়েছেন সাথে। আমি চেষ্টা করছি সেখান থেকে তার মাধ্যমে কিছু দর্শকদের জানানোর জন্য যে সারা দেশে যখন ঈদের আনন্দে আত্মহারা, তখন দেশের অফিসগুলোতে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে একদল অফিস পাগল বা বাধ্যগত কর্মীর দেখা মিলেছে, যাদের জীবনে আজ ছুটির ঘন্টা বাজেনি, শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত তাই বলছে আমাদের বিশেষ প্রতিনিধিরা। তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে অনেক অফিসের বস নিজের ছুটি নিশ্চিত করে সহকর্মীদের উপর জরুরি কাজের পাহাড়ের চাপ দিয়েছেন। বিশেষজ্ঞরা একে বলছেন বস মেড ট্র্যাজেডি, বা সংশ্লিষ্টরা এমনটাই নিশ্চিত করেছেন। এদিকে যেই সব সহকর্মী ছুটি পেয়ে বাড়িতে আয়েশ করছেন বলে আমরা খবর পেয়েছি, তারা বারবার অফিসে ফোন করে বা গ্রুপে চ্যাটে খাবারের ছবি পাঠিয়ে কর্মরতদের মানসিক যন্ত্রণাকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। আপনাদের গোপন সূত্রে জানাতে চাই যে অনেক কর্মী এখন কিবোর্ডের উপরে চোখের জল ফেলছেন, এবং শেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত কেউ গুরুতর আহত হননি, কিন্তু তাদের চোখের জল পড়ছে, মনে মনে বসের পকেট কাটার ফোন দিয়ে আসছেন বলেও এরকম একটা আমরা ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। এই বিষণ্ণ আবহে কর্মরত ব্যক্তিদের প্রতি আমাদের সকলের তরফ থেকে গভীর সমবেদনা। তবে দিন শেষে এটাই সত্য, নীল মাহবুব, আপনাকে নিশ্চিত করতে চাই যে চাকরি থাকলে ছুটি নেই, আর ছুটি থাকলে থাক ঈদের আনন্দ মাটি না করি। পরবর্তী সংবাদে বিস্তারিত। দারুণ দারুণ, ধন্যবাদ। বেশ চমৎকার। এবং এই যে আমার মনে হচ্ছে স্ক্রিপ্ট রাইটারকে থ্যাংক ইউ দিতে হবে, চমৎকার অবশ্যই। স্ক্রিপ্ট। হ্যাঁ, তাহলে তো আমাকেই দিতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। একেবারে। আচ্ছা, এই যে ঈদ, মানে ঈদে তো আসলে ঈদ মানেই তো আনন্দ আমরা বলি, তো সেই জায়গায় তো একটা পরিবারের সাথে আমরা ঈদ কাটাই, কিন্তু আমাদের আসলে আর একটা পরিবার তো আছেই। তো সেই পরিবারের কোনো অভিযোগ থাকে কিনা, বা সেই পরিবারও আসলে অভ্যস্ত হয়ে গেছে কিনা? তাদের অভিযোগ থাকে কিনা বা দুঃখ থাকে কিনা এটা আমি জানি না যে দর্শকরা কখনো এটা অনুভব করেন কিনা। যারা দেখেন যে এই যে ঈদের সময় আপনারা টেলিভিশন দেখছেন, গণমাধ্যম কর্মীরা কখনো শুনেছেন যে তারা কখনো অভিযোগ করে? তারা কখনো অভিযোগ করে না। কিন্তু একটা ব্যাপার খেয়াল করবেন যে ঈদ আসে, দেশের মানুষ আপনজনের কাছে ছুটে যায়, কেউ কেউ ঢাকা থেকে যায়, কেউ ঢাকা ছেড়ে তার আপন ঠিকানায় চলে যান। সে বাস বলেন, ট্রেন বলেন, লঞ্চ বলেন, গণমাধ্যম কর্মীরা ওই যে সেই বন্ধুর আচরণ করে, যে থাকে না যে বন্ধুকে প্ল্যাটফর্মে বিদায় দিতে যায়, সবাই ব্যাগ নিয়ে রওনা দেয় খুশি সবাই। করতে। গণমাধ্যম কর্মীরা সেই ব্যক্তি, সেই বন্ধু যে তাকে এগিয়ে দেয়, বাসে উঠে যাচ্ছে তাকে বিদায় জানায়, ট্রেনে আসন পায়নি সেই অভিযোগের কথাটা জানায়, লঞ্চে হতাহতের খবর আমরা দেখেছি কিছুদিন আগে, খুব দুঃখজনক। সেই দুঃখে ভারাক্রান্ত হয়, দুঃখ পায়। কিন্তু গণমাধ্যম কর্মীরা ভালো আছে কিনা, তাদেরও মন টানে কিনা, সে বাবা মাকে দেখতে পেলো কিনা, তার বাসায় ঈদের শপিং হলো কিনা, বা মন মতো পাঞ্জাবিটা কিনতে পারলো কিনা, এই দুঃখটা বোধহয় গণমাধ্যম কর্মীরা কখনো বলে না। এই দুঃখটা হয়তো খোঁজ নিয়ে জানতে হয়, খুঁজে বের করতে হয়। আমি ব্যাপারগুলোকে এইভাবে দেখি। আমার কাছে মনে হয় যে অনেকেই অনেকভাবে বিচার করেন, কিন্তু আমি কাছ থেকে দেখেছি, আমি ব্যক্তিগতভাবে এটা নিশ্চিত করতে পারি যে গণমাধ্যম কর্মীরা অনেক কিছুই লুকান, দিন শেষে আনন্দিত হওয়ার অভিনয় করেন অনেক সময়। আসলে মানে মানুষের হাজারো গল্পের ভিড়ে কিন্তু গণমাধ্যম কর্মী যারা আছে তারা নিজেদের গল্পটাই হারিয়ে ফেলে। আমাকে তো মাঝে মাঝে শুনতে হয় যে আমি ভীষণ রকম অসামাজিক, সামাজিকতা একদমই মেনটেন করতে পারি না। আপনার কাছে আসলে জানতে চাইবো যে এই যে প্রফেশন, এই যে পেশা, সেই পেশায় আসলে কি সামাজিক হওয়াটা খুব সহজ নাকি খুব কঠিন?
বেশ একটু কঠিন। প্রথমত প্রতিদিনকার কথাও যদি বলি, সেক্ষেত্রে সারাদিন আসলে সবার সাথে হাসি মুখে চান অথবা না চান সেই কমিউনিকেশনটা মেনটেন করে বাড়িতে গিয়ে আরও ঘরোয়া যে সময়টা স্পেন্ড করা, সেটা একটুখানি চ্যালেঞ্জিং হয়ে যায়। কারণ আপনি কিন্তু এনার্জিটা অলরেডি শেষ করে তারপরে বাড়িতে এসেছেন এবং বাসায় গিয়ে যেন চুপ করে শুয়ে থাকতেই ভালো লাগছে, তখন এই সামাজিকতাটা রক্ষা হয় না। এটা ছাড়া আরেকটা বিষয় থাকে যে ঈদের সময় আমি গত 10 বছর আমার গ্রামের বাড়ি যাইনি। আমার গ্রামের বাড়ি পরে নানান সময় যেতে হয়, শীতে যেতে হয়, কিন্তু 10 বছর ঈদের সময় যে দেখা যায় যে কোরবানিটা দেখা হয়নি বা ঈদের সময় গ্রামের বাড়িতে খাওয়া হয়নি, সেটা আমি মনে করি আমি খুব মিস করি সেটা। এবং আব্বা আম্মা ঈদের দিন বলে আজও অফিসে যেতে হবে, তো সেটা এখনও খারাপ লাগার জায়গা যে আমি জানি তারা যতই অভ্যস্ত হোক না কেন মনে মনে সেই অভিযোগটা এখনও আছে এবং সেটা থাকে। এবং অফিসে যদি যেতে হয়, অফিসটা যেমন ভালোবাসি, তেমনি যদি অফিসের কারণে বাড়ির সবাই একটা প্রোগ্রামে গেছে সেখানে আমি যেতে পারিনি, মনটা কিন্তু ওখানে পড়ে থাকে। এবং এবং এই সামাজিক সুযোগে আমরা একটু সবার কাছে একটু সরিও হয়ে নিতে পারি যে কারণে আমরা সামাজিকতা রাখতে পারিনি সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এটা অনেক সময় যে ইচ্ছাকৃত না, সেটা আমরা নিশ্চিত করতে পারি। এবং আমরা কিন্তু সবসময় সামাজিক গল্পের সাথে আসলে লেপ্টে থাকি, কিন্তু আমরাই আসলে অসামাজিক হয়ে যাই। যাই হোক, আমাদের আয়োজন একেবারে শেষ পর্যায়ে, আমাদের বিদায় নিতে হবে। ওই যে বারবার বলি যে আড্ডাটা আসলে যখনই জমে ওঠে ঠিক তখনই আসলে বিদায় নিতে হয়। এই আনন্দটুকু আমাদের মাঝে থাক। ঈদ মোবারক। নিশ্চয়ই ঈদ মোবারক, আপনাকেও ঈদ মোবারক। এবং যারা স্টার পরিবারে রয়েছেন বা স্টার নিউজের দর্শক যারা রয়েছেন তাদেরকেও ঈদের শুভেচ্ছা। নিশ্চয়ই আপনারা নতুন টেলিভিশন, আপনাদের জন্য শুভকামনা রয়েছে এবং ভালো করছে। আমার মনে হয় যে দর্শক এবং যারা এখানে কলাকুশলী ক্যামেরার পেছনে যারা রয়েছেন সবাইকে ঈদের শুভেচ্ছা থাকবে। একদম রহমান রাশেদ যা বললেন তাই, এবং স্টারকে অনেক অনেক শুভকামনা। স্টারের সবাইকে অনেক ধন্যবাদ, আপনাকে স্পেশালি ধন্যবাদ, কারণ ইউ আর আ ওয়ান্ডারফুল হোস্ট। থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ। এই প্রথম হয়তো কেউ আমাকে আসলে এই কথা বললো, দুজন সুন্দর মানুষের সাথে একজন অসুন্দর মানুষ যখন এই ধরনের কথা শুনে তখন তার আসলেই ভালো লেগে যায়। একটু প্রশংসাও চাচ্ছে শেষ বেলায়। না, মোটেও না, আমি একমত না এই কথার সাথে। আচ্ছা, যাই হোক, আমরা শেষ করব। দর্শক, আমাদের হাতে একদমই সময় কম, আমরা শেষ করছি। তবে অফ এয়ারে আমাদের আড্ডা আসলে চলতেই থাকবে। ভালো থাকবেন সবাই।